নেচারই এইটা, বাট এটা কিন্তু কোনো ডকুমেন্টেড ওয়েতে থাকবে না যে আসলে এই কাজটা একটা গাড়ি, আপনার হয়তো বলা হলো যে একটা গাড়ি বানাবেন, গাড়ি বানানোর জন্য কোথাও কিন্তু রিকোয়ারমেন্ট থাকতে হবে না যে গাড়িটাকে মুভ করতে হবে, কারণ বাই ডিফল্ট ফিচার যেটা গাড়ি মানেই হচ্ছে মুভ করবে। সো কলম মানেই হচ্ছে লিখবে। এখন যদি এরকম থাকে যে আপনি একটা কলম বানালেন, সেই কলমটা লিখলো না, বাট প্রজেক্টের মধ্যে বলেন যে আমাকে তো বলেন নাই যে কলমটা দিয়ে লিখতে হবে, কলম তো বানাতে বলছেন, কলম বানিয়েছি, বাট কলম দিয়ে লিখতে হবে সেটা তো কোথাও লেখেন নাই। সো এই ধরনের কেসগুলোতে বাই ডিফল্ট যে ফিচার গুলো প্রোডাক্টের মধ্যে থাকে সেটাকে আমরা বলতেছি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। সো কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যখন আমরা প্রজেক্ট হ্যান্ডেল করব তখন অবশ্যই প্রোডাক্ট অথবা সার্ভিসের ক্ষেত্রে আমরা ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইসিস করে নিব। কাদের থ্রুতে অ্যানালাইসিস করে নিব? ডেফিনেটলি এই রিকোয়ারমেন্ট গুলো আসবে আমাদের স্টেক হোল্ডারের কাছ থেকে। এখন দেখেন, যখন আমরা রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করে ফেলবো, রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করে ফেলার পরে আমাদের একটা ডকুমেন্টেশন থাকতে হবে, যে ডকুমেন্টের মধ্যে ওভারঅল সব রিকোয়ারমেন্ট গুলো থাকবে এবং এই রিকোয়ারমেন্ট গুলো কোত্থেকে আসছে সেটা আমরা সামনে ভ্যালিডেট করে নিব। বাট এটা হলো অ্যাকুমুলেশন অফ রিকোয়ারমেন্ট। যেমন ধরেন আমি বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারের কাছ থেকে, অনেক ধরনের স্টেক হোল্ডার থেকে, স্টেক হোল্ডারটা একটু কনফিউশন লাগতে পারে। এখন আমরা আমাদের চ্যাপ্টার 13 যখন পড়বো তখন আমাদের স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট নিয়ে একটা ডিটেলস স্টাডি আছে, সেটা দিয়ে যখন আমরা একটু পড়াশোনা করব তখন হয়তো আরেকটু স্টেক হোল্ডারটা ক্লিয়ার হবে। আপাতত স্টেক হোল্ডার হচ্ছে, জিনিসটা বুঝে নেন, যে বা যারা প্রজেক্ট দ্বারা ইম্প্যাক্ট অথবা ইম্প্যাক্টেড হওয়ার সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে অলরেডি ইম্প্যাক্টেড, প্রেজেন্ট, পাস্টে আছে কি যারা অলরেডি প্রজেক্টের জন্য ইম্প্যাক্টেড, প্রেজেন্ট যারা আছে এই প্রজেক্ট রিলেটেড যারা কাজ করছে অথবা প্রেজেন্টে যারা ইম্প্যাক্টের মধ্যে আছে এবং ইন ফিউচারে যারা ইম্প্যাক্টেড হতে পারে এই প্রজেক্টের দ্বারা, প্রত্যেকেই হচ্ছে প্রজেক্টের স্টেক হোল্ডার। সো আমি আর ডিটেলস বলছি না, এটা তো সামনের ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। সো এখন দেখেন, আমাদের রিকোয়ারমেন্ট গুলো পেয়ে গেলাম। যখন রিকোয়ারমেন্ট পেলাম এরকম একটা লিস্ট আপ করে আমাকে রিকোয়ারমেন্ট গুলো ডকুমেন্ট করতে হবে। রিকোয়ারমেন্ট গুলো এখানে লিখে দেওয়া থাকবে, কোন স্টেক হোল্ডার থেকে আপনি রিকোয়ারমেন্ট গুলো পেয়েছেন, ক্যাটাগরি কোনটা, ক্যাটাগরির মধ্যে যেমন থাকতে পারে ফাংশনাল, নন ফাংশনাল ক্যাটাগরি, বিজনেস, তারপর হচ্ছে আপনার ট্রানজিশন অথবা রেডিনেস থাকতে পারে, তো প্রজেক্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে, কোয়ালিটি রিলেটেড ক্যাটাগরি থাকতে পারে। জাস্ট মোটো দাগে আমরা এখানে যে যে পার্ট গুলো নিয়ে আলোচনা করলাম সেই ক্যাটাগরি রিলেটেড। সো এবং প্রায়োরিটি গুলো কি আছে, প্রায়োরিটি মানে হচ্ছে যেমন ধরেন যদি গভর্নমেন্ট এবং রেগুলেটরি রিকোয়ারমেন্টস গুলো থাকে তার মানে কিন্তু সেটার প্রায়োরিটি হাই, কারণ এটা আপনাকে অবশ্যই ডে ওয়ান থেকে স্টার্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন না। সো এর বাইরে যেটা আছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াটা কি থাকবে, যেমন আপনার এই যে রিকোয়ারমেন্ট যেটা আপনার স্টেক হোল্ডার দিয়ে দিল, এই স্টেক হোল্ডারটা কিভাবে অ্যাকসেপ্ট করবেন। এই স্টেক হোল্ডার যে আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিল, বললো যে এই কাজটা করতে হবে, তো নর্মালি যেটা হয় আপনার হয়তো পরিবেশ দপ্তর থেকে এসে বললো যে আপনি যে পানিটা ফ্যাক্টরি থেকে ডিসচার্জ করবেন অথবা প্রজেক্ট থেকে ডিসচার্জ করবেন, সেই ডিসচার্জ করতে গেলে যখন পানি বাইরে ছাড়বেন তখন পিএইচ এর মান 7 এর উপরে থাকতে হবে। তো এই 7 এর উপরে যখন থাকবে, এখানে হয়তো আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে পিএইচ এর ভ্যালু 7 এর উপরে। তো ঠিক আছে, পিএইচ এর ভ্যালু 7 এর উপরে, তাহলে আপনি ভ্যালিডেশন করবেন কিভাবে? আপনি তো বলছেন যে হ্যাঁ আপনি পিএইচ এর উপরে 7 এর উপরে পেয়েছেন, তাহলে কিভাবে করবেন? এটা হয়তো বিভিন্ন ভাবে আমরা পিএইচ মেজার করতে পারি, যে কোনো একটা স্ট্যান্ডার্ড মেথড ফলো করতে পারেন, অথবা বলে দিতে পারেন যে আমি বিএসটিআই থেকে ভ্যালিডেট করে নিব, অথবা আমি বুয়েট থেকে ভ্যালিডেট করে নিব, অথবা কোনো ইন্টারন্যাশনালি রিকগনাইজ টেস্টিং বডি থেকে রিকমেন্ড করে নিব। তাহলে কি হলো, এখানে কিন্তু ক্লিয়ার যে আপনি কি রিকোয়ারমেন্ট আছে এবং এই রিকোয়ারমেন্টটা কি হলে একসেপ্ট হবে, এটা নিয়ে কিন্তু আর ইন ফিউচারে কোনো কনফিউশন থাকছে না। সেইভাবে যত ধরনের রিকোয়ারমেন্ট গুলো আছে সব ধরনের রিকোয়ারমেন্ট গুলো আমরা লিস্ট আপ করে ফেললাম, কিভাবে একসেপ্ট করব, কিভাবে এটা ভ্যালিডেট করব, কার মাধ্যমে ভ্যালিডেট করাবো। আমি করছি, একটা প্যারামিটার দেওয়া থাকবে সেটা হলো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এবং কে এইটাকে এনশিওর করবে সেটা হচ্ছে ভ্যালিডেশন মেথড বা টেকনিক অথবা এজেন্সিও আমরা বলতে পারি। সো এখন দেখেন, এই সবগুলো রিকোয়ারমেন্ট যখন আমি ডকুমেন্ট করে ফেললাম তখন আমরা একটা রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স বানাবো। রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা কিরকম দেখেন, আমরা এই জিনিসটা যখন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা পড়বো, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা যখন পড়বো তখন আমরা এই জায়গাটাতে আরেকটু ব্যাক করব। আপাতত এটা আমরা একটু স্কিপ করে রাখছি, এটা মাথায় রাখেন। রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা আমরা একটু স্কিপ করে রাখছি, এটা আবার একটু পরে আসবো। সো আমরা এরপরে যে পার্টটা আছে, দেখেন আমি আমার রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করে ফেললাম। রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করার পরে আমি কিন্তু তার মানে আমার রিকোয়ারমেন্ট থেকে আমার স্কোপটা চলে আসবে যে আসলে আমাকে এখন করতেটা হবে কি, প্রজেক্টের কি কি করতে হবে। সো এখন দেখেন, আমি যেহেতু রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম তার মানে রিকোয়ারমেন্ট থেকে আমি একটা প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট পাবো। প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টটা কিরকম দেখেন, এটার মধ্যে থাকবে যে আসলে কি জন্য আমি প্রজেক্টটা করছি। এটা কিন্তু প্রজেক্ট চার্টারের মধ্যে আপনাকে যে প্রজেক্টটা অথরাইজ করবে সে আপনাকে কিছু ডাটা দিয়ে দিবে। আমরা গত ক্লাসে প্রজেক্ট চার্টার একটা টেমপ্লেটস দেখেছি,
আর প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট না হলো সোললি এই রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি অথবা প্রজেক্টের মেম্বার হিসেবে আপনাকে কিন্তু এই প্রজেক্ট স্টেটমেন্টটা ক্লিয়ার করতে হবে যে প্রজেক্ট চার্টারে যা দেয়া আছে এবং আপনি এই প্রজেক্ট চার্টার থেকে কি কি বুঝেছেন এবং কতটুকু করতে চান। সো এইটার মধ্যে যেমন কি কি থাকবে, প্রজেক্টের স্কোপ স্টেটমেন্টের মধ্যে থাকবে হচ্ছে কি অবজেক্টিভে করছেন, প্রোডাক্টের ডেসক্রিপশনটা অথবা প্রজেক্টের ডেসক্রিপশনটা কি, রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি কি আছে, কি কি আপনি অ্যাজাম্পশন ধরে নিয়েছেন, কি কি অ্যাজাম্পশন ধরে নিয়েছেন প্রজেক্টের জন্য, তারপর কি কি রিস্ক গুলো আছে, কোনো যদি মাইলস্টোন থাকে কিনা, যেমন আমাদের যে ফেজ যেগুলো আছে প্রজেক্টের প্রত্যেকটা ফেজের মধ্যে কিন্তু আমরা একটা মাইলস্টোন ধরে নিই। যেমন ধরেন হচ্ছে ইনিশিয়েশন ফেজ, প্ল্যানিং ফেজ, তারপর হচ্ছে ডুইং ফেজ, তারপর হচ্ছে মনিটরিং এবং কন্ট্রোল ফেজ। প্রত্যেকটা ফেজ যদি আমরা একটা মাইলস্টোন চিন্তা করি তাহলে মাইলস্টোন গুলো দেওয়া থাকবে এবং ডেডলাইনও থাকবে। ফান্ডের অ্যামাউন্ট দেয়া থাকবে, কোনো যদি চেঞ্জ করতে চান কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে অ্যাপ্রুভাল হাই রেক এগুলো আছে সেগুলা নর্মালি প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টের মধ্যে থাকে। সো আমরা যদি চিন্তা করি দেখেন আমরা যদি একটা প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টের টেমপ্লেট দেখি, প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টের টেমপ্লেটটা নর্মালি এরকম হয় অ্যাজ ইউজুয়াল, যে আপনি যে প্রজেক্টের কাজ করতেছেন কবে তৈরি করেছেন, স্কোপের একটা ডেসক্রিপশন থাকবে। ডেসক্রিপশন মানে হচ্ছে অল অ্যাবাউট আমাদের যে অবজেক্টিভটা আছে, যে আসলে আমরা এই রিকোয়ারমেন্ট যেগুলো কালেক্ট করলাম সেই রিকোয়ারমেন্ট থেকে সাম আপ করে নিব যে আসলে প্রোডাক্টের কি কি জিনিস আমি পেলাম। সেটা ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট দুটোই হতে পারে। প্রজেক্টের ডেলিভারেবল, প্রজেক্ট থেকে ধরেন আপনি কি করতে চান, ধরেন প্রজেক্টের মধ্যে কি আপনার চাচ্ছে আলটিমেটলি, প্রজেক্টের রেজাল্টটা কি, উদ্দেশ্যটা কি, ডেলিভারেবলস কি, প্রজেক্ট থেকে আপনি গাড়ি বানাবেন, আপনি কি পদ্মা সেতু বানাবেন, আপনি কি প্রজেক্ট ফ্যাক্টরি কোনো ইমপ্রুভমেন্ট নিয়ে আসবেন, নাকি আপনি কোনো সফটওয়্যার প্রজেক্ট ডেভেলপ করতে চান, যেমন হয়তো নতুন একটা কোনো সফটওয়্যার একটা স্টার্ট করতে চান। সো এই যে পার্টটা আছে সেই ডেলিভারেবলস গুলো ক্লিয়ারলি লিখতে হবে। তারপর আসতেছে প্রজেক্ট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, কিভাবে অ্যাকসেপ্ট করবেন অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমি রিকোয়ারমেন্টস গুলো পাইছি, রিকোয়ারমেন্টস এর মধ্যে কিন্তু বলা আছে যে কোনটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। সো সেখান থেকে আমি কিন্তু আমার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো সিলেক্ট করে নিব যে কি হলে প্রজেক্ট অ্যাকসেপ্ট করবে। প্রজেক্ট এক্সক্লুশন মানে হচ্ছে কোন জিনিসটা আপনার প্রজেক্টের মধ্যে ইনক্লুডেড না। যেমন ধরেন আপনি যদি একটা বাড়ি বানান, আপনি যদি একটা বাড়ি বানানোর প্রজেক্ট নেন, দেখা গেছে যে আপনি বললেন যে ঠিক আছে আমি ইলেকট্রিক্যালের পুরো কাজটুকু আমি ডিজাইন এবং ড্রয়িং টুকু করে দিব। এখন ইলেকট্রিক্যালের ডিজাইন এবং ড্রয়িং যখন করে দিবেন তখন কিন্তু একটা পার্ট আসবে না, সেটা হলো যে আপনার সাব স্টেশনটা করবেন কিনা। কারণ ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর সাথে কিন্তু সাব স্টেশনের নর্মালি যারা ইলেকট্রিক্যালের কাজ করে একটা বিল্ডিং এর জন্য সেক্ষেত্রে কিন্তু কোনো রিলেশন নাই। সো বাট আপনি যদি এটা আপনার প্রজেক্টের মধ্যে এক্সক্লুশন করে না দেন তাহলে ইন ফিউচারে কনফিউশন হবে, বলা হবে যে আপনি তো বলেছেন যে এই বিল্ডিং এর সমস্ত ইলেকট্রিক্যাল ফাংশনের কাজ করতে চান, সেক্ষেত্রে তাহলে এখন সাব স্টেশনের কাজ কেন করবেন না। সো এখানে যদি আমরা এক্সাম্পল নিই তাহলে এখানে আমরা ক্লিয়ারলি বলে দিব যে এখানে পুরা একটা বিল্ডিং এর জন্য যে ইলেকট্রিক্যাল ফাংশনের সাব স্টেশনটা আছে সেই পার্টটুকু এখানে বাদ যাবে। প্রজেক্টের কনস্ট্রেন্ট গুলা কি আছে, যেমন এখানে কি কি বাধা আছে আপনার অথবা কি কি লিমিটেশন আছে। যেমন প্রজেক্টের কনস্ট্রাকশনের মধ্যে হতে পারে, যেমন ধরেন আপনি যে এলাকাতে কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে হয়তো আপনার একটা 33 কেবি লাইন লাগবে, বাট দেখা গেছে যে আপনি হয়তো 11 কেবির উপরে ওই এলাকাতে কোনো ইলেকট্রিক্যাল সাবস্টেশনের লাইন পাচ্ছেন না, অথবা দেখা গেল যে আপনার 11 কেবির লাইন লাগবে কিন্তু আপনি 440 বেশি লাইন পাচ্ছেন না। সো এইটা কনস্ট্রেন্ট গুলোকে লিখে রাখতে হবে, অ্যাজাম্পশন গুলাও লিখতে হবে যে আসলে যেমন আপনি হয়তো প্রজেক্টের একটা কস্ট এস্টিমেট করেছেন অথবা স্কোপ ম্যানেজমেন্টের যে প্ল্যানটা করেছেন সেই জায়গাটাতে ধরে নিয়েছেন হয়তো যে আপনি হয়তো কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে, যেমন হয়তো কোনো সরকারি কোনো একটা জায়গা থেকে হয়তো একটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দেয়া আছে অথবা একটা ভ্যাট ট্যাক্সের ইস্যু থাকতে পারে। সো বাট এই জিনিসটা যে এখন ঠিক আছে ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন দেখা যাচ্ছে ভ্যাট ট্যাক্সের যদি ইস্যু বলেন, যে কোনো মোমেন্টে কিন্তু ভ্যাট ট্যাক্সের চেঞ্জ আসতে পারে, তারপর হচ্ছে গভর্নমেন্টের রেগুলেশন চেঞ্জ হতে পারে। সো এই পার্ট গুলো এখানে ক্লিয়ারলি উল্লেখ করতে হবে। সো আলটিমেটলি আমাদের প্রজেক্ট স্টেটমেন্ট আমি এই টেমপ্লেটটা দিয়ে দিব, এটা হয়তো আপনারা একটু ডিটেল স্টাডি করবেন, প্র্যাকটিস দু একটা যখন করবেন তখন হয়তো আরেকটু ক্লিয়ার হবে। সো এইটা হলো প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। আপনি কিভাবে আপনার কাজগুলো করবেন এবং আপনি কতটুকু বুঝেছেন সেই কাজটুকু নিয়ে একটা অ্যাপ্রুভাল নিতে হবে, যে অ্যাপ্রুভালটা নিলে ক্লিয়ার হবে যে আপনি যেভাবে কাজটা করেছেন অথবা যেভাবে প্রজেক্ট চার্টারটা দেওয়া হয়েছে সেই প্রজেক্ট চার্টার অনুযায়ী আপনি
কাজটা বুঝতে পেরেছেন। সো তার মানে দেখেন আমরা রিকোয়ারমেন্ট গুলো থেকে আমরা কিন্তু আমার স্কোপটাকে ডিফাইন করলাম, এবং এই স্কোপটাকে ডিফাইন করব সেটা কিন্তু একটা স্কোপ স্টেটমেন্টের মাধ্যমে, আমাদের একটা প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টের মাধ্যমে। সো এট ফার্স্ট হলো প্ল্যান ছিল যে কিভাবে আমি আমার স্কোপ ম্যানেজমেন্টটা করব, স্কোপ ম্যানেজমেন্টের পরে তারপরে কালেক্ট রিকোয়ারমেন্ট আসলো, রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করবো স্টেক হোল্ডারের কাছ থেকে, এবং এই স্টেক হোল্ডারের কাছ থেকে যে রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করলাম, কালেক্ট করার পরে আমি একটা স্কোপ স্টেটমেন্ট বানাবো। স্কোপ স্টেটমেন্টের মধ্যে থাকবে যে কিভাবে প্রোডাক্টটা আপনি প্রজেক্ট চার্টার থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন থেকে কিভাবে আপনি আসলে অ্যাকচুয়ালি স্কোপটাকে ডিফাইন করে নিয়েছেন। ফাইনালি দেখেন আপনি কিন্তু সবকিছুই পেলেন, করার পরে এখন আপনি আসলে কাজটা কিভাবে করতে চান সেটা কিন্তু আপনাকে সাজাতে হবে। তো এই যে কাজটা করবেন অথবা কাজটাকে ওভারঅল প্রজেক্টটাকে কিভাবে ভাঙবেন, ছোট ছোট স্টেপ আকারে নিয়ে নেবেন, সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তার মানে একটা শুরু থেকে একটা শেষ পর্যন্ত যে প্রজেক্ট গুলো আছে, কতগুলো কাজের মাধ্যমে আপনি প্রজেক্টটা ক্লোজ করবেন, সেটাকে বলতেছি হলো আমরা স্কোপ ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। সো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা হলো, ধরে নেন আমরা একটা এক্সাম্পল হয়তো ক্লাসে সবসময় দিয়েছি যে আসলে আপনি একটা ট্রিপলি ডে করতে চান। ট্রিপলি ডে করার জন্য বেসিক্যালি যদি আপনি একটা প্রোগ্রাম নামাতে চান, নামানোর জন্য দেখা যাচ্ছে কালচারাল ফাংশন থাকতে পারে, তারপর হচ্ছে ফুড ফাংশন থাকতে পারে, ট্রান্সপোর্টেশন থাকতে পারে, তো তারপর হচ্ছে আপনার কোনো একটা হয়তো সেমিনার করতে পারেন। তো এই যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজকে আপনি আলাদা আলাদা ভাগ করলেন, তারপর দেখেন যে ফুডের যখন অ্যারেঞ্জমেন্ট করবেন তখন ফুড রিলেটেড অনেক ধরনের কাজ বের হবে, সেমিনার করতে গেলে যে কাজ সেটাকে ব্রেকডাউন করলে অনেক ধরনের কাজ বের হবে। সো এই পার্টটাকে আমরা বলতেছি ডিকম্পোজ করা, যে আপনি একটা কাজ থেকে উপর থেকে যত নিচের দিকে যাবেন তত কাজটাকে ভেঙে ভেঙে ছোট করে ফেলবেন, এবং এই জন্য আমার যে টেকনিক্সটা দরকার সেটাকে আমরা বলতেছি ডিকম্পোজিশন। সো ডিকম্পোজিশন মানে হচ্ছে বড় একটা কাজকে ছোট ছোট আকারে ভেঙে নেওয়া, যাতে করে একটা কাজটা আপনি শেষ করলে যাতে বলতে পারবেন যে হ্যাঁ আমার এখানে টোটাল 10টা কাজ আছে, তার মধ্যে আমি একটা কাজ শেষ করে ফেলেছি, তার মানে বাকি 9টা কাজ আছে। প্রজেক্ট কিন্তু অ্যাজ এ হোল একটা, কারণ ফাইনালি কিন্তু একটাই রেজাল্ট বের হবে। এখন এই এই একটা রেজাল্ট বের করার জন্য আপনাকে কি করতে হবে, অনেকগুলো কাজকে ছোট ছোট স্টেপ আকারে ছোট ছোট আকারে ভেঙে নিতে হবে। এই ভেঙে নেওয়াটাকে আমরা বলতেছি ডিকম্পোজিশন। এখন দেখেন মেইন ফ্যাক্ট হলো কিভাবে আমরা এই ডিকম্পোজিশনটা করব। ডিকম্পোজিশনের জন্য দেখেন আমরা যদি চিন্তা করি যে আমরা একটা গাড়ি বানাতে চাই, ধরে নেন আমরা একটা গাড়ি বানাবো অথবা আমরা একটা রোবট বানাতে চাই। তো এখন একটা রোবট যদি বানাতে চাই তাহলে আমার মেইন ডেলিভারেবলস কি থাকবে? একটা রোবট যদি বানাতে চাই, কি ধরনের রোবট বানাতে চাই? যেমন ধরেন সে হয়তো 5 কিলো অথবা 500 মিটার সে যেতে পারবে এরকম একটা রোবট বানাতে চাই, অথবা একটা গাড়ি বানাতে, একটা স্পোর্টস কার বানাতে চাই, হয়তো 2500 অথবা 3000 সিসির একটা স্পোর্টস কার বানাতে চাই। সেটা যদি আমার মেইন ডেলিভারেবলস হয় যে আমি একটা 2500 সিসির স্পোর্টস কার বানাতে চাই, তো এখন ওইটাকে যদি আমরা ভাঙতে চাই, যদি ভাঙি এরকম যে ইজ ইট পসিবল টু এস্টিমেট কস্ট এন্ড ডিউরেশন ফর ডেলিভারেবলস, এখন আমি যদি 2500 সিসির একটা কার বানাতে চাই, এইটা থেকে কি আমরা কস্ট এবং কতদিন সময় লাগতে পারে এটা বানানোর কোনো আইডিয়া পাবো? ডেফিনেটলি যদি পাই তাহলে দেখেন, যদি আমার এই যে ডেলিভারেবলসটা আছে যে আমি একটা গাড়ি বানাতে চাই, গাড়ি বানানোর জন্য কত খরচ হবে এবং কতদিন সময় লাগবে, সেটা যদি আমরা পারি তাহলে আমরা 5 নাম্বারে চলে যাব। আর যদি দেখি না 5 নাম্বারের মধ্যে না যায়, তাহলে কি করতে হবে, আমাকে আবার স্টেপ 2 তে যেতে হবে। ইজ ইট পসিবল টু এস্টিমেট কস্ট এন্ড ডিউরেশন ফর ডেলিভারেবলস? যদি দেখি যে না এটাকে হচ্ছে না, তাহলে কি করব, গাড়ি বানানোর জন্য প্রথমে কি লাগবে আমার, ডেফিনেটলি একটা বডি লাগবে, একটা চেসিস লাগবে, চেসিসের সাথে আপনার টায়ার লাগবে, ইঞ্জিন লাগবে, লুকিং গ্লাস লাগবে, সাইড গ্লাস লাগবে, ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ গুলো লাগবে। আপনি হাইব্রিড গাড়ি বানাবেন না নর্মাল গাড়ি বানাবেন, সেই যে পার্ট গুলো আছে ভেঙে ভেঙে কিন্তু নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি একদম ফিক্সড কস্ট এবং এই কস্ট খরচ করে আপনার প্রোডাক্টটা বানাতে কতটুকু লাগবে, সময় লাগবে, সেটা বের করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে ভাঙতে থাকবেন। কতক্ষণ পর্যন্ত ভাঙবো? যতক্ষণ পর্যন্ত না একটা ফিক্সড কস্ট বের হবে যে এই কাজটা করতে কত টাকা লাগবে এবং ঠিক কতদিন সময় লাগবে। মাথায় রাখেন আবার যে একটা কাজ আমি ততক্ষণ পর্যন্তই ভাঙবো যতক্ষণ পর্যন্ত না আমি একটা ফিক্সড কস্ট, যে কাজটা করতে কত টাকা খরচ হচ্ছে এবং কতদিন সময় লাগবে এই কাজটা করতে, বের করতে না পারবো। যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি আমার ডিকম্পোজিশনটা ক্লোজ করে ফেলবো। সো আমরা যদি একটা
চার্টের মাধ্যমে এইভাবে দেখি, যেমন ধরেন আমার এখানে যদি ডেলিভারেবলস গুলো থাকে, ডেলিভারেবলস থেকে যদি আমি কস্ট অ্যান্ড ডিউরেশনটা যদি আমি এস্টিমেট করতে পারি, তাহলে আমি কি করব, আমার ডিকম্পোজিশনটা স্টপ করে দিব, আর যদি না পারি তাহলে আমি ফার্দার ডিকম্পোজ করতেই থাকবো। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরে নেন কোন একটা পার্ট আছে, এটাকে যদি আমার প্রজেক্টের মেইন নাম ধরি, আমি প্রজেক্টের মধ্যে 4টা মেজর ডেলিভারেবল আছে, 1.1 একটা ডেলিভারেবলস, 1.2 একটা ডেলিভারেবলস, 1.3 একটা ডেলিভারেবলস এবং 1.4 একটা ডেলিভারেবলস, 4টা মেজর ডেলিভারেবলস আছে। এখন দেখা গেল যখন আমি এই 1.1 অথবা নিড অ্যাসেসমেন্টের একটা ডেলিভারেবলস নিলাম, ডেলিভারেবলস এর মধ্যে দেখা গেল যে এটার মধ্যে আবার টোটাল 4টা সাব প্রোডাক্ট আছে অথবা সাব ডেলিভারেবলস আইটেম আছে। সো এই সাব ডেলিভারেবলস আইটেম যখন থাকবে, সেই পার্ট গুলাকে কি করলাম, আমি ভেঙে ফেললাম, ওইটাকেও ভাঙবো, ওই সাব ডিভিশনটাকেও ফার্দার ভাঙবো, যতক্ষণ পর্যন্ত কস্ট এবং ডিউরেশনটা আমি এস্টিমেট করতে পারছি না। এখন ইন্টারেস্টিং পার্ট দেখেন, লাস্টে এখানে একটা পার্ট দেখেন, এখানে কোডিং এর কথা বলা হয়েছে। কোডিং এর কথা মানে কি, দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা নাম্বার আছে, যে 1.1, 1.2, 3, 4, যখন আপনি 1.1 কে ফার্দার ভাঙবেন তখন এটা আসছে 1.1, এইখান থেকে আবার 4টা পার্ট আসছে, প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু আবার ভাঙে আসছে। তার মানে এই কোডিংটা কিন্তু প্রয়োজন, এই কোডিংটার মাধ্যমে ইন ফিউচারে আমরা কি করব, ট্র্যাকিং রাখবো, যে আসলে এই ট্র্যাকিংটা রাখবো কিভাবে, যে একটা একটার সাথে কিভাবে রিলেটেড। এখন দেখেন আমি যদি এই কোডিং থেকে একটা এক্সাম্পলে আসি, তাহলে ওভারঅল যদি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা কেমন হবে, যদি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের একটা জেনেরিক ফরম্যাট এটা হয়, তাহলে ধরেন একটা ওভারঅল প্রজেক্টের নাম থাকবে, প্রজেক্টের নামের মধ্যে মেজর ডেলিভারেবলস একটা আইটেম থাকলো, এরপরে যেটা আসতেছে দেখেন মেজর ডেলিভারেবলস আর একটা হলো কন্ট্রোল অ্যাকাউন্টস। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখবো, যেখানে মেজর ডেলিভারেবলস থেকে একটা আইটেম আছে, একটা হলো কন্ট্রোল অ্যাকাউন্ট আর একটা হলো ওয়ার্ক প্যাকেজ। সো কন্ট্রোল অ্যাকাউন্টটা কি জিনিস? কন্ট্রোল অ্যাকাউন্ট হলো এমন একটা জিনিস, যে জিনিসটা থেকে আমরা কস্ট এবং যে জিনিসটা থেকে আমরা কি করি, কস্ট এবং ডেলিভারেবল একদম কমপ্লিট আইডিয়াটা একবারে পাই না। একটা জিনিস মাথায় রাখবো, কি হচ্ছে, যে কোনো একটা ডেলিভারেবলস থেকে আমি যখন এটাকে ভাঙবো, কিন্তু ভাঙলে ওইটা থেকে আমি কস্ট এবং ডেলিভারি একবারে আউটপুট পাই না। যদি আউটপুট না পাই, যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত সেটা হলো কন্ট্রোল অ্যাকাউন্টে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা কস্ট এবং আউটপুটে যদি পেয়ে যাই, কস্ট এবং ডেলিভারি টাইম মানে ডিউরেশনটা যদি পেয়ে যাই, সেটা হয়ে যাবে আমার ওয়ার্ক প্যাকেজ। তার মানে আপনি একদম লাস্ট মোমেন্টে যে পার্টটা পাবেন সেটাকে আমরা বলতেছি হলে ওয়ার্ক প্যাকেজ, যেটা থেকে আপনি কস্ট এবং ডিউরেশন গুলো পেয়ে যাবেন। এখন দেখেন এই কন্ট্রোল অ্যাকাউন্ট যেটা আছে, এই 3টা ওয়ার্ক প্যাকেজ মিলে কিন্তু একটা কন্ট্রোল অ্যাকাউন্ট। সো কন্ট্রোল অ্যাকাউন্ট কিন্তু ইটসেলফ একা কিন্তু কস্ট এবং ডিউরেশন দিতে পারে না, বাট এই 3টা ওয়ার্ক প্যাকেজ যখন আমি যোগ করব, তাহলে 3টা ওয়ার্ক প্যাকেজের কস্ট এবং ডিউরেশন মিলে কিন্তু কন্ট্রোল অ্যাকাউন্টে কস্ট এবং ডিউরেশনটা আসবে। সো এটাকে কিন্তু আমরা বলতেছি কন্ট্রোল অ্যাকাউন্ট। আর মেজর ডেলিভারেবলস কিন্তু কন্ট্রোল অ্যাকাউন্ট থেকেও আসতে পারে অথবা ডাইরেক্টলিও আসতে পারে। সো এটা একটু মাথায় রাখবেন। ওয়ার্ক প্যাকেজ হলো একদম সর্বনিম্ন ইউনিট, যে ইউনিটটা আমাকে কস্ট এবং ডিউরেশনটা এনশিওর করে। সো আরেকটা পার্ট আছে এখানে দেখেন, আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারকে যদি আরেকটা পার্টে দেখি, যেমন অনেক সময় দেখা গেছে যে আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে যখন ভাঙবো, ডিকম্পোজ করব, তখন কিন্তু ডাইরেক্ট আমি ওয়ার্ক প্যাকেজ পাই না, মানে একদম কাজ করার মতো অথবা কস্ট এবং ডিউরেশনের জন্য পাই। তখন আরেকটা পার্ট আসে যেটাকে আমরা বলতেছি প্ল্যানিং প্যাকেজ। প্ল্যানিং প্যাকেজটা কি, যখন কন্ট্রোল অ্যাকাউন্টটাকে ফার্দার ডিকম্পোজ করেও কস্ট এবং ডিউরেশনের আইডিয়া পাওয়া যায় না, তখন সেটাকে আমরা বলতেছি প্ল্যানিং প্যাকেজ। সো প্ল্যানিং প্যাকেজকে যত কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে প্ল্যানিং প্যাকেজ থেকে কিন্তু ওয়ার্ক প্যাকেজ আসবে। সো নর্মালি যেটা হচ্ছে, লোয়েস্ট লেভেলটাকে কিন্তু আমরা ওয়ার্ক প্যাকেজ হিসেবে ডিক্লেয়ার করছি। সো আমরা যখন কাজ করব তখন এই পার্টটাকে ভেঙে একদম ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত যাব, প্রজেক্ট থেকে একদম ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত যাব, এবং প্রত্যেকটা কিন্তু একটা করে কোডিং থাকবে, সিকোয়েন্সিয়াল একটা করে কোডিং থাকবে। কোডিং গুলা দেখেন, আমরা কোডিং থাকার পরে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ধরেন এই যে একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বানালাম, প্রত্যেকটার একটা কোডিং আছে। সো এই যে কোডিং যেগুলো আছে, কোডিং এর সাথে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমার রিকোয়ারমেন্টের পেজে আমি একটু ফেরত যাবে বলেছিলাম যে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা কি ছিল। সো এখন দেখেন রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা হলো, কোনো একটা ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আপনার এইটা যদি কন্ট্রোল অ্যাকাউন্টের আইডি হয়, এটা যদি কন্ট্রোল অ্যাকাউন্টের নাম্বার হয়, এবং সেই ক্ষেত্রে এইটা যদি একটা রিকোয়ারমেন্ট অথবা এটা যদি একটা কন্ট্রোল অ্যাকাউন্টের নাম হয়,
এই কন্ট্রোল অ্যাকাউন্টের নামের সাথে সাথে আর কি কি জিনিস রিলেটেড আছে এখানে। ধরেন এটা যদি একটা আইটেম হয়, এইটার সাথে আর কি কি জিনিস রিলেটেড, ধরে নেন যেমন আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা ডিজেল ইঞ্জিন কিনতে চান, আপনার একটা বিল্ডিং করতে যাচ্ছেন, একটা বিল্ডিং এর জন্য আপনি একটা ডিজেল ইঞ্জিন কিনবেন, লিফট অথবা ওভারঅল বাসার লোডশেডিংটা কমানোর জন্য। So এখন ধরেন আপনি যদি রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটিটা ম্যাট্রিক্সটা আপনি এনশিওর করেন, তাইলে দেখা যাবে যে ডিজেল ইঞ্জিনের সাথে আর কি কি জিনিস রিলেটেড। ডিজেল ইঞ্জিনের সাথে ধরেন আপনি 250 কেবি একটা ডিজেল ইঞ্জিন নিচ্ছেন, সো 250 কেবি ডিজেল ইঞ্জিনের জন্য কি করতে হবে, ধরে নেন এই প্রোডাক্টটার সাথে যা যা রিলেটেড প্রোডাক্ট ডিজাইন রিলেটেড কি কি প্রোডাক্ট আছে সেটা আপনি এত নাম্বার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার থেকে পাবেন। আপনি প্রোডাক্ট ডিজাইনের সাথে যা আছে এত নাম্বার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার থেকে পাবেন। আবার প্রোডাক্ট ডেভেলপমেন্ট রিলেটেড যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা করবেন এত নাম্বার থেকে আপনি কি করছেন, ডিজেল ইঞ্জিনের রিকোয়ারমেন্ট গুলো পাচ্ছেন। আবার টেস্ট যখন করবেন তখন এত নাম্বার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের সাথে এটা রিলেটেড। এখন দেখেন হঠাৎ করে আপনার কিন্তু রিকোয়ারমেন্ট ক্লিয়ার যে আপনি এই ডিজেল ইঞ্জিনটা যখন পারচেস করবেন, ডিজেল ইঞ্জিনটা পারচেস করতে হলে আপনি এই ডিজেল ইঞ্জিনের ডিজাইন কেমন হবেন সেটা এখান থেকে পাবেন। কি কি প্রোডাক্ট ডেভেলপমেন্ট রিলেটেড ডকুমেন্টস পাওয়া দরকার সেটা এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার থেকে পাবেন। কস্ট কতদিন লাগবে, ডিউরেশন কতটুকু লাগবে পাবেন, টেস্টের ডকুমেন্ট এবং ডিউরেশন গুলো এখান থেকে পাবেন। তার মানে আপনার কিন্তু কোন একটা পার্টিকুলার রিকোয়ারমেন্ট রিলেটেড যা যা আছে, কোথায় কি আছে সব কিন্তু এই রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স থেকে আপনি পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ধরে নেন হঠাৎ করে কোনো এক সময় ধরেন আপনার এটা কিন্তু খুব ক্লিয়ার কি জন্য এটা রাখার উদ্দেশ্য একটাই, সামহাও কোনো একটা কারণে যদি ধরেন ডিজেল ইঞ্জিনের জায়গাতে আপনাকে বলা হলো যে ডিজেল ইঞ্জিন করব না, প্রজেক্টের মাঝপথ থেকে বললো যে ঠিক আছে ডিজেল ইঞ্জিনের জায়গায় আমরা গ্যাস ইঞ্জিন করতে চাই। সো এখন দেখেন আপনি কিন্তু এই পেজটাতে আসলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই ডিজেল ইঞ্জিনের পরিবর্তে আমি যদি গ্যাস ইঞ্জিন রিলেটেড কোনো কিছু করতে চাই তাহলে আমাকে এই যে আপনার WBS এর যে কোড গুলো আছে এই কোড রিলেটেড যা যা আছে প্রত্যেকটা জায়গাতে গিয়ে কিন্তু আমাকে কারেকশন করতে হবে। মাথায় রাখেন যদি আমি এখানে ডিজেল ইঞ্জিনের রিলেটেড হিসাব করে কিন্তু বাকি এই পার্ট গুলো আমি এখানে ডিজাইন করছি এই WBS স্ট্রাকচারে। এখন আমি যদি ডিজেল ইঞ্জিনের জায়গায় প্রজেক্টের মাঝপথে এসে গ্যাস ইঞ্জিন নিয়ে কাজ করতে চাই তখন দেখা যাবে যে এই গ্যাস ইঞ্জিন যখন এখানে ইউজ করব তখন এই প্রত্যেকটা যে 4টা যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার কোড আছে প্রত্যেকটা জায়গাতে গিয়ে কিন্তু আমাকে নতুন করে কস্ট এস্টিমেট করতে হবে, ডিউরেশন এস্টিমেট করতে হবে। সো এইটা কিন্তু একটা ঝামেলার বিষয়। সো এই পার্টটাকে আমরা বলতেছি স্কোপ ক্রিপ। স্কোপ ক্রিপ মানে কি, আপনি যখন প্রজেক্টের কোনো একটা মাঝপথে কোনো একটা স্কোপ চেঞ্জ করবেন অথবা রিকোয়ারমেন্ট চেঞ্জ করবেন, রিকোয়ারমেন্ট চেঞ্জ করলে এইটা রিলেটেড যাবতীয় যত ধরনের চেঞ্জ আসবে সেই চেঞ্জ গুলারকেই বলতেছি আমি স্কোপ ক্রিপ। স্কোপ ক্রিপ মানে হচ্ছে যে একটা পার্টিকুলার ঘটনার জন্য যদি আপনি এক্সটার্নাল অথবা ইন্টারনাল যে চেঞ্জ গুলো আসে সেই চেঞ্জ গুলোকেই বলতেছি স্কোপ ক্রিপ। একটা জিনিস মাথায় রাখবো, স্কোপ ক্রিপটা বলতেছি ধরেন যদি আমার বাইরের কোনো এক্সটার্নাল স্টেক হোল্ডার, আমার কিন্তু স্টেক হোল্ডার দুই রকম, একটা হলো ইন্টারনাল একটা এক্সটার্নাল। ইন্টারনাল মানে হচ্ছে প্রজেক্টের রিলেটেড যারা আছে, প্রজেক্টের সাথে যারা ইনভলভ ভিতরের থেকে আছে, মানে প্রজেক্টের মেম্বারের মধ্যে থেকে অথবা প্রজেক্ট স্পন্সর থেকে যারা আছে তারা হচ্ছে ইন্টারনাল স্টেক হোল্ডার। এবং এই প্রজেক্টের বাইরে যারা থাকে, যারা প্রজেক্টের সাথে ডাইরেক্ট ইনভলভ না বাট বাইরে থেকে তাদের একটা ইনফ্লুয়েন্স আছে, তাদেরকে বলতেছি এক্সটার্নাল স্টেক হোল্ডার। সো প্রজেক্টের এক্সটার্নাল স্টেক হোল্ডারের চাপে যখন আমাদের কোনো প্রজেক্টের স্কোপ চেঞ্জ করতে হয় প্রজেক্টের মাঝপথে এসে, সেটাকে আমরা বলতেছি স্কোপ ক্রিপ এবং এইটার জন্য কিন্তু একটা কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়। এখন দেখেন প্রজেক্টের এক্সটার্নাল স্টেক হোল্ডার থেকে কোনো চেঞ্জ আসলে সেটাকে আমরা যেমন স্কোপ ক্রিপ বলছি, প্রজেক্টের ইন্টারনাল মেম্বাররা যদি কোনো রকম চেঞ্জ আনতে চায় প্রজেক্টের মাঝপথে এসে সেটাকে কিন্তু আবার আমরা বলতেছি গোল্ড প্লেটিং। গোল্ড প্লেটিংটা কি, ধরে নেন আপনি একটা গাড়ির ডিজাইন করতেছেন, সো গাড়ির ডিজাইনের মধ্যে দেখা গেল যে আপনার একটা জিপিএস ট্র্যাকিং সিস্টেম নাই। সো হঠাৎ করে আপনার কোন একজন টিম মেম্বার যারা আছে প্রজেক্ট টিম মেম্বার বলে যে ঠিক আছে এখানে একটা স্পেস আছে আমরা একটা জিপিএস ট্র্যাকার দিয়ে দিই, খুব বেশি কস্টিংও আসবে না। সো আপনি একটা জিপিএস ট্র্যাকার দিয়ে দিলেন, সো জিপিএস ট্র্যাকারটা কিন্তু আপনি দিয়ে দিলেন বাট এটা কিন্তু প্রজেক্টের স্কোপের মধ্যে ছিল না। সো এটাকে বলতেছে হলো গোল্ড প্লেটিং করা, যে আপনার রিকোয়ারমেন্টে ছিল না বাট ইন্টারনাল মেম্বার যারা আছে তারা মিলে ডিসিশন করলেন যে একটা গিভ মোর দেন এক্সপেক্টেড দিয়ে দিচ্ছেন। সো এইটাকে বলতেছি আমরা গোল্ড প্লেটিং। মানে এক্সটার্নাল কাস্টমারের কারণে যদি কোনো রকম এক্সটার্নাল স্টেক হোল্ডারের কারণে কোনো যদি স্কোপের ইস্যু থাকে সেটাকে আমরা বলছি স্কোপ ক্রিপ, আর ইন্টারনাল যদি কোনো চেঞ্জ আনি ইন্টারনাল স্টেক হোল্ডারের কারণে সেটাকে আমরা বলতেছি গোল্ড প্লেটিং। সো আমরা আবার আমাদের ডিকম্পোজিশন থেকে ওইদিকে ফিরে যাই।
সো এখন দেখেন এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার থেকে যখন আমরা কাজ করলাম, এখানে আমরা একটা পদ্মা সেতু যখন করেছি, পদ্মা সেতুর ক্ষেত্রে একটা রেলওয়ে ব্রিজের ক্ষেত্রে একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করা হয়েছে। এটা একটা খুব প্রিলিমিনারি বেসিক অবস্থায় যখন করেছিল তখনকার একটা জাস্ট একটা সিম্পল ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, যদিও এটার মধ্যে কোনো কোডিং করা নাই, জাস্ট আপনাদের রেফারেন্সের জন্য একটু দেখানো যে আসলে কিভাবে আপনার একটা ব্রেকডাউন রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে হয়ে থাকে। সো আমরা যদি চিন্তা করি, এরপরে আরেকটা পার্ট আসে আমাদের ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করার পরে, তার মানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন এরকম যদি আমরা একটা কোডিং এর কথা চিন্তা করি, দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ইউনিক কোড আছে। তার মানে ইউনিক কোড মানে হচ্ছে আপনি যখন ওই কাজটা করবেন এই কোডের এগেইনস্টে ওই কাজটা করবেন। তাহলে আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলতেছি WBS ডিকশনারি, যেটা হলো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ডিকশনারি। ডিকশনারিটা কি? দেখেন সিম্পলি একটা পার্ট, যেটা হলো যেমন ধরেন আপনি কোনো একটা পার্টিকুলার টাস্ক করবেন, এই টাস্কের জন্য কি কি ধরনের রিসোর্স লাগবে এবং কি কি ধরনের আপনাকে এই কাজটা কমপ্লিট করার জন্য কোন কোন ধরনের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে, কোনো পার্টিকুলার একটা কাজ কমপ্লিট করার জন্য ওই কাজের জন্য আলাদা একটা ফাইল থাকবে আপনার। যেমন ধরেন আপনি যদি এই ওয়ার্ক প্যাকেজটা ক্লোজ করতে চান 1.2.1, এইটার জন্য 1.21 এর জন্য আমি ধরে নিচ্ছি এটা যদি একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার হয়, তাহলে এই 1.21 এর জন্য আপনি কি কাজ করবেন সেই পার্টটা এখানে লেখা থাকবে। এবং এই কাজটা করার জন্য কি কি অ্যাজাম্পশন আপনি ধরে নিয়েছেন, যে আপনার ধরে নিচ্ছেন যে আপনার বর্ষাকালে কাজ করতেছেন 10 দিন সময় লাগবে, কিন্তু আপনি ধরে নিয়েছেন বর্ষাকালে আপনি কাজ করতেছেন কিন্তু বৃষ্টি আসবে না, সেটা আপনি অ্যাজাম্পশন করে নিয়েছেন। কনস্ট্যান্ট কি জন্য ধরে নিয়েছেন? কারণ আপনার হাতে টাইম খুব শর্টেজ, টাইম শর্ট থাকার কারণে টাইম আপনার কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই আপনি অ্যাজাম্পশন করে নিয়েছেন, যেটা হয়তো অনেক সময় রিয়েলিস্টিক নাও হতে পারে। সো এই অ্যাজাম্পশন এবং কনস্ট্যান্ট গুলো আপনি লিখে নিবেন যে আসলে কি কি ধরনের অ্যাজাম্পশন ধরে নিচ্ছেন যে আপনি কোনো একটা মেশিন আনতেছেন যেটা হয়তো জার্মানি থেকে আসতেছে, জার্মানি থেকে আসার কথা হলো নর্মালি কোনো একটা প্রোডাক্ট আসছে 60 দিন সময় লাগে, সো আপনি ধরে নিয়েছেন 60 দিন অ্যাজাম্পশন, কারণ এটা অনেক সময় দেখা গেল পোর্টে গেলে অ্যাবনর্মালি সময় লাগে, হয়তো মেশিন আপনি অন টাইমে পেলেন না। সো দ্যাটস ওয়াই এই অ্যাজাম্পশন গুলা লিখে দিতে হয় এখানে। মাইলস্টোনটা কি? ধরেন এই কাজটাকে আপনি হয়তো 3টা পার্টে ভাগ করেছেন, একটা ইনিশিয়েশন ফেজ, একটা ডুইং ফেজ, আর একটা হলো কমপ্লিশন ফেজ। সো এই 3টা ফেজের জন্য আপনি টাইম দিলেন যে প্রথম ফেজটা করতে গেলে কতদিন সময় লাগবে সেটার জন্য একটা ডেট দিলেন, দ্বিতীয় ফেজ অথবা ডুইং ফেজ করতে কতদিন সময় লাগবে এবং ক্লোজ ফেজ করতে কতদিন সময় লাগবে। এরপরে যেটা আসলো যেমন ধরেন এই ওয়ার্ক প্যাকেজের আন্ডারে আপনার যদি একাধিক আইডি থাকে, সো আইডি নাম্বার গুলো দিবেন এবং সেই ক্ষেত্রে কাজগুলো কি কি আছে সেটা পার্ট করা হলো এবং কি কি ধরনের রিসোর্স লাগবে। রিসোর্স গুলা কিরকম? ইন্টারনাল, এক্সটার্নাল, বিজনেস, প্রজেক্ট, যে রিসোর্স গুলো আছে সেই ক্যাটাগরিটা আমরা এখানে লিখতে পারি। এবং এই জন্য লেবার কতগুলো লাগবে, দেখেন লেবার যদি লাগে এই কাজটা করার জন্য কতক্ষণ লাগবে, তার রেট কেমন হবে, তাহলে টোটাল কত খরচ হবে এই অ্যাক্টিভিটিটা করার জন্য। যদি ম্যাটেরিয়াল লাগে, কোনো একটা ম্যাটেরিয়াল আপনার কিনতে হয়, তাহলে সেই ম্যাটেরিয়ালের ইউনিটটা কি, কস্ট কত, টোটাল কত। তার মানে দেখেন এইটার এগেনস্টে আপনি টোটাল কত টাকা খরচ করতে পারবেন, কারণ এইটার উপর বেস করে কিন্তু আপনি কস্টিং এর বাজেটটা করেছেন। আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে হয়তো কস্টিং এবং টোটাল বাজেটিংটা কিভাবে করা হয় সেটা নিয়ে একটু ডিটেলসে দেখবো। সো এখন দেখেন এই ওয়ার্ক প্যাকেজ করার যখন করেছেন তখন কিন্তু এই কাজটার জন্য যতগুলো কোড আছে প্রত্যেকটা কোডের জন্য টেন্টেটিভ একটা কত কস্টিং আসতে পারে সেই কস্টিং কিন্তু আপনার আইডিয়া হয়ে গেল। তার মানে এই চারটা যখন আপনি যোগ করবেন তাহলে কিন্তু আপনার এই প্যাকেজ করার জন্য অথবা ধরে নিচ্ছি আমি এই কাজটা করার জন্য যত টাকা খরচ হবে সেটা আমি খুব ইজিলি পেয়ে যাচ্ছি কস্টিং এর জন্য। এবং এখানে কিন্তু টাইম লাইনও দেওয়া আছে যে এই কাজটা করতে কতটুকু টাইম লাগবে। তার মানে দেখেন আমার কিন্তু দুইটা পার্ট ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, একটা হলো কস্টিং আর একটা হলো ডিউরেশন, দুইটাই কিন্তু আমার এই WBS ডিকশনারির মধ্যে দেয়া থাকবে। তার মানে এইটা হলো আপনার জন্য রেফারেন্স যখন আপনি ডিজাইন করেছেন অথবা প্ল্যানিং যখন করেছেন, এই প্ল্যানিং ফেজে কিন্তু এই WBS ডিকশনারিটা চলে আসতেছে এবং এটা ধরেই কিন্তু ইন ফিউচারে যখন আপনি ইমপ্লিমেন্টেশন করতে যাবেন তখন কিন্তু এই কাজটা করতে পারবেন। এখন যদি আপনার যখন প্ল্যানিং করেছেন, প্ল্যানিং এর যে কস্টিংটা আছে, কাজ করতে গিয়ে দেখা গেল যে কস্টিংটা বেড়ে গেছে অথবা কমে গেলে ডেফিনেটলি আপনার জন্য ভালো, বাট যদি বেড়ে যায় তখন কিন্তু আপনি এখান থেকে যে অ্যাজাম্পশন যেগুলো আছে যে এই অ্যাজাম্পশনের উপরে বেস করে আপনি কস্টিংটা ধরেছেন সেই অ্যাজাম্পশনটা কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারে। সো দ্যাটস ওয়াই কস্ট এবং ডিউরেশন কিন্তু আমরা এই WBS ডিকশনারি থেকে পাবো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক প্যাকেজ অনুযায়ী। সো এখন দেখেন কাজটা কমপ্লিট হলে কোয়ালিটি রিকোয়ারমেন্টটা কি, যে কাজটা আপনার কমপ্লিট করতে হলে কি কোয়ালিটি রিকোয়ারমেন্ট আছে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি, কি হইলে এটা অ্যাকসেপ্ট করা যাবে, টেকনিক্যাল কোনো ইনফরমেশন আছে কিনা, যেমন ধরেন প্রোডাক্টের কোনো স্পেসিফিকেশন আছে কিনা, এবং এগ্রিমেন্ট ইনফরমেশন আছে কিনা, কোনো ধরনের এগ্রিমেন্ট আছে কিনা, যেমন ধরেন আপনি স্টেক হোল্ডারের সাথে এগ্রিমেন্ট করেছেন অথবা
ফরেন কোনো ফান্ড অথবা ডোনার যেমন এডিবি অথবা ইউএসএইড অথবা আপনার ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কোনো রকম এগ্রিমেন্ট হয়েছে কিনা, সেই ধরনের ইনফরমেশন গুলো এখানে রাখতে পারেন। সো ওভারঅল WBS ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার এবং WBS ডিকশনারি, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট প্রত্যেকটা প্রজেক্ট এক্সিকিউশনের জন্য। সো এই জিনিসটা একটু আপনারা ভালো মতো বোঝার চেষ্টা করবেন, ভালো মতো স্টাডি করবেন। আর এরপরে দেখেন, এই যখন সবকিছু হয়ে যাওয়ার পরে আমরা একটি স্কোপ বেসলাইন নিয়ে নিচ্ছি। স্কোপ বেসলাইনটা কি বলি? স্কোপ বেসলাইন হলো এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, স্কোপ স্টেটমেন্ট করলাম, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করলাম, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, WBS ডিকশনারি করলাম। এই যে পার্ট যেগুলো আছে, প্রত্যেকটা পার্টের যে অ্যাপ্রুভাল ডকুমেন্টস গুলো থাকবে, সেই ডকুমেন্টস গুলোকে আমরা বলতেছি হলো স্কোপ বেসলাইন। তার মানে দেখেন, আমি কিন্তু এখনো কাজ শুরু করি নাই, আমি কিন্তু এখন পর্যন্ত প্ল্যানিং ফেজে আছি। সো প্ল্যানিং ফেজটা থেকে যখন আমার অ্যাপ্রুভালটা হয়ে যাবে, যেমন আমি প্রজেক্টের একটা স্কোপ স্টেটমেন্ট পেলাম, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার পেলাম, প্যাকেজ পেলাম, প্ল্যানিং প্যাকেজ পেলাম এবং WBS ডিকশনারি পেলাম, এই প্রত্যেকটার অ্যাপ্রুভাল কপি কে অ্যাপ্রুভালটা দিবে? প্রজেক্ট স্পন্সর আপনাকে অ্যাপ্রুভাল করে দিয়ে দিবে যে ঠিক আছে, এভরিথিং ফাইন, চার্টারের সাথে আপনি প্রজেক্টটা যেভাবে স্কোপটার মধ্যে নিয়ে আসছেন সেই দুইটা যখন ম্যাচ করে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, তখন কিন্তু আপনি বুঝে নিবেন যে না, আপনার কাজটা ঠিক আছে। সো এটাকেই বলতেছি স্কোপ বেসলাইন। সো এইখানে যে 5টা আইটেম আছে, এই 5টার অ্যাপ্রুভ কপিটাকে আমরা বলতেছি হচ্ছে বেসলাইন, যেটা ধরে আপনি সামনের দিকে আগাবেন। এখন দেখেন, আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করলাম সবগুলো কাজও কিন্তু আপনার প্রত্যেকটা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করেছি সবগুলো কাজই কিন্তু আমার কি প্রেডিক্টিভ যে প্ল্যানিং মেথড গুলো আছে। আমরা জানি দুইটা ধরনের আছে, একটা হলো প্ল্যান ড্রিভেন অথবা প্রেডিক্টিভ অথবা ওয়াটারফুল মেথড প্রজেক্টের, আরেকটা আছে অ্যাজাইল অথবা চেঞ্জ ড্রিভেন মেথড অথবা অ্যাডাপটিভ অথবা চেঞ্জ ড্রিভেন মেথড। সো আমরা এতক্ষণ কিন্তু যা করলাম আগে থেকে প্রেডিক্ট করে নিচ্ছি অথবা প্ল্যান করে নিচ্ছি যে এভাবে কাজ করতে হবে। তাহলে এই যে অ্যাডাপটিভ এনভায়রনমেন্টের জন্য আমরা কিভাবে কাজটা করব? সো অ্যাডাপটিভ এনভায়রনমেন্টের জন্য আমরা যেমন ধরেন এখানে খুব সুন্দর মতো কি করেছিলাম, একদম শুরু থেকে চিন্তা করেছিলাম কি, আমাদের এখানে একটা মেজর ডেলিভারেবলস গুলো ছিল। সো আমাদের প্ল্যান ড্রিভেনের ক্ষেত্রে কি ছিল, মেজর ডেলিভারেবলস ছিল, প্রজেক্ট থেকে মেজর ডেলিভারেবলস গুলো ছিল। আমি যদি এখানে একটু ব্যাক করি, সে প্রজেক্ট থেকে আমার কন্ট্রোল অ্যাকাউন্ট গুলো ছিল, যেটাকে আমরা বলছিলাম মেজর ডেলিভারেবলস, প্ল্যানিং প্যাকেজ এবং ওয়ার্ক প্যাকেজ। এটা হলো প্ল্যান ড্রিভেনের সিকোয়েন্স। বাট যখন আমরা চেঞ্জ ড্রিভেনে চলে আসবো তখন নামগুলো চেঞ্জ হয়ে যাবে। তখন দেখেন, আমি ওখানে যেটাকে বলতেছিলাম কন্ট্রোল ফেজ, এখানে সেটা আসতেছিল রিলিজ হিসাবে। যখন আমরা অ্যাডাপটিভ এনভায়রনমেন্ট মানে চেঞ্জ ড্রিভেন কোনো পার্টে যাব, তখন সেটাকে আমরা বলতেছি হলো রিলিজ। রিলিজটা থেকে যখন আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট গুলোকে বলতেছি রিলিজ, রিলিজ থেকে যখন আমি আরো ফার্দার নিচে যাব তখন সেই পার্টটাকে ভেঙে আমি বলতেছি আইটারেশন। এই রিলিজ গুলোকে আমি ভাঙতেছি হলো আইটারেশন হিসাব করে, এই আইটারেশন গুলোকে ভাঙতেছি আমি ফিচার হিসাবে, এই ফিচার গুলোকে ভাঙতেছি টাস্ক হিসাবে। মানে দেখেন, যখন কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাব অথবা চেঞ্জ ড্রিভেন কোনো এনভায়রনমেন্টে আমরা প্রজেক্টে কাজ করতে যাব, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার যখন করব, তখন কিন্তু আমাকে কিন্তু এই যে বলতেছিলাম কন্ট্রোল অ্যাকাউন্ট, প্ল্যানিং প্যাকেজ, ওয়ার্ক ব্রেকডাউন প্যাকেজ অথবা ওয়ার্ক প্যাকেজ, এগুলো কিন্তু আমি আর বলতে পারবো না। তখন আমাকে কিন্তু নামই চেঞ্জ করে দিতে হবে। আমাকে বলতে হবে যে আমাকে রিলিজ, যেমন ধর একটা ডেলিভারেবলস যেটা আছে প্ল্যান, আমি সেটাকে বলবো হচ্ছে রিলিজ। তো রিলিজ গুলো আবার কি করছে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করবো। জাস্ট আপনার কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে আমি যখন প্ল্যানিং অ্যাকাউন্টে আসলাম, এটাকে বলতেছে হলো রিলিজ গুলাকে অনেকগুলো আইটারেশনের সমন্বয় হচ্ছে আমার হচ্ছে রিলিজটা তৈরি। আবার এই প্রত্যেকটা আইটারেশন হলো অনেকগুলো ফিচারের সমন্বয়ে গঠিত। তো এই প্রত্যেকটা ফিচারকে আবার আমি বলতেছি হলো টাস্কের মধ্যে ভেগ করতেছি। তার মানে দেখেন, প্ল্যান ড্রিভেনের ক্ষেত্রে অথবা প্রেডিক্টিভের ক্ষেত্রে ওয়ার্ক প্যাকেজ হলো সর্বনিম্ন অ্যাকাউন্ট, বাট আমি যদি চেঞ্জ ড্রিভেন এনভায়রনমেন্টে যাই তাহলে টাস্ক বলতেছি সেটা হলো আমরা সর্বনিম্ন অ্যাকাউন্ট। জিনিস কিন্তু সেম, বাট হচ্ছে ডিফারেন্সিয়েট করা যে আপনি কোন মেথোডোলজিটা ফলো, চেঞ্জ ড্রিভেন করছেন না প্রেডিক্টিভ করছেন। সো আমরা যদি আলোচনা করি যে আসলে এই রিলিজ, ইটারেশন, ফিচার, টাস্ক, এই জিনিসগুলো আসলে কি জিনিস। সো আমরা যদি একটু ডিটেলসে ঢুকতে চাই, দেখেন, তো রিলিজ হচ্ছে এমন কয়েকটা জিনিস, রিলিজ গুলা কি অনেকগুলো আইটেম, আমরা যেমন ওখানে ডেলিভারেবলস বলেছিলাম প্রেডিক্টিভের ক্ষেত্রে, যে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো পার্ট করে নিয়েছি, ডেলিভারেবলস বলছি। ডেলিভারেবলস যেটা আছে একদম প্রজেক্টটাকে মধ্যে থেকে প্রথমেই আসলো হচ্ছে ডেলিভারেবলস বা কন্ট্রোল অ্যাকাউন্ট। এই কন্ট্রোল অ্যাকাউন্ট, অনেকগুলো কন্ট্রোল অ্যাকাউন্ট মিলেই একটা রিলিজ হচ্ছে, আমরা একটা রিলিজ বলতেছি। সো এই রিলিজ গুলাকে বলতেছি, ধরেন অনেকগুলো রিলিজ থাকতে পারে, তার মধ্যে প্রায়োরিটি আমরা ইনশিওর করি, যেহেতু
কোনটা এই মোমেন্টে দরকার। ধরে নেন আমরা যদি একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই, সফটওয়্যার ডেভেলপের মধ্যে যখন আমরা উবারের কথা চিন্তা করি অথবা আমরা যখন পাঠাওয়ের কথা চিন্তা করি, দেখা গেল যে ইনিশিয়ালি ওরা কিন্তু ট্রান্সপোর্টটা নিয়ে আসছিল, উবার ড্রপ অথবা পাঠাও কার নিয়ে আসছিল, এরপরে আসলো কিন্তু বাইকের ফ্যাসিলিটিটা। সো ইনিশিয়াল কিন্তু যদি আমি চিন্তা করি, রিলিজ ওয়ানে ছিল কারের ডিমান্ডটা ছিল, রিলিজ টুতে আসছে প্রাইভেট কার, রিলিজ থ্রিতে হয়তো উবার ইটস অথবা পাঠাও ইটস অথবা কুরিয়ার পার্টটা চলে আসছিল। সো সিকুয়েন্সিয়ালি কিন্তু এই জিনিসগুলো চলে আসে যে কোন সময় কোনটা রিলিজ হচ্ছে। সো এইটাকে বলতেছি রিলিজ। এখন এই রিলিজের মধ্যে থেকে এক একটা রিলিজ দেখেন, এই রিলিজের মধ্যে কিন্তু অনেকগুলো ডেলিভারেবলস আছে, পার্ট বাই পার্ট আছে। যেমন দেখা গেল আপনাকে প্রোডাক্ট ডিজাইন করতে হচ্ছে, কোডিং করতে হচ্ছে, তারপর টেস্টিং করতে হচ্ছে, তারপর কিন্তু আপনি ফাইনাল আউটপুটটা দিতে পারছেন। সো এই প্রত্যেকটাকে যদি আমি অনেকগুলো টাস্কের মধ্যে ভাগ করি, দেখেন এই টাস্ক গুলোর মধ্যে যদি আমি একটা রিলিজের কথা চিন্তা করি, আমি যদি এই রিলিজের কথা চিন্তা করি, রিলিজ ওয়ানের মধ্যে যে টাস্ক গুলো আছে সেই টাস্ক গুলোর মধ্যে যদি আমি ধরে নেই যে এটাকে আমি প্রোডাক্ট ব্যাকলগ বলা হয়। প্রোডাক্ট ব্যাকলগটা মানে কি, একটার মধ্যে যখন অনেকগুলো টাস্ক থাকে, এই রিলিজের মধ্যে যখন অনেকগুলো টাস্ক থাকে, এই টাস্ক সম্পূর্ণ টাস্ক গুলোকে আমরা বলতেছি হলো প্রোডাক্ট ব্যাকলগ। সো প্রোডাক্ট ব্যাকলগ এর মধ্যে আবার কি থাকে, প্রোডাক্ট ব্যাকলগ এর মধ্যে কিন্তু আইটারেশন থাকতেছে অ্যাজ ইট ইজ। এই আইটারেশনের মধ্যে আবার কি থাকে, অনেকগুলো ফিচার থাকে। সো আবার আইটারেশন ওয়ান এর মধ্যে ফিচার থাকতেছে অনেকগুলো, আইটারেশন টু এর মধ্যে অনেকগুলো ফিচার থাকছে, এরকম এক একটা রিলিজের মধ্যে কিন্তু অনেকগুলো আইটারেশন থাকে, প্রত্যেকটা আইটারেশনের মধ্যে অনেকগুলো ফিচার থাকে। এখন দেখেন এই আইটারেশন যখন একটা আইটারেশন নিলেন, আইটারেশন টু হলো, তার মানে এই আইটারেশনটাকে যখন আপনি ভেঙে নিলেন তখন এটা কিন্তু আবার আইটারেশন ব্যাকলগ হয়ে গেল। সো আইটারেশন ব্যাকলগ এর মধ্যে কি দেখেন, এই আইটারেশনকে যখন আপনি নিয়ে আসলেন তখন এটার মধ্যে ফিচার ওয়ান আসলো, ফিচার ওয়ানকে আবার সাব পার্ট ভাগ করে আমরা কি করছি, ইউজার স্টোরি নাম দিয়েছি। তো ফিচারটাকে ভেঙে কিন্তু ইউজার স্টোরি ওয়ান আসছে, ইউজার স্টোরি ভেঙে কিন্তু টাস্ক ওয়ান, টাস্ক টু, টাস্ক থ্রি, যেটাকে আমরা বলতেছিলাম একদম ইন পয়েন্টে যেটা আসতেছিল। তার মানে দেখেন রিলিজ ওয়ান এর মধ্যে আসতেছিল আইটারেশন ওয়ান, আইটারেশনের ওয়ান এর মধ্যে আছে এই চারটা ফিচার, এই চারটা ফিচারের মধ্যে এক নাম্বার ফিচারের মধ্যে ইউজার স্টোরি ওয়ান যদি বলি, এটার মধ্যে চারটা টাস্ক আছে। সো আমরা যদি একটু চিন্তা করি যে এইরকম প্রত্যেকটা পার্ট, এখন যখন আপনি কাজ করতে যাবেন, যদি আপনি রিলিজ ওয়ান নিয়ে ইনিশিয়ালি কাজ করেন, তাহলে আপনাকে ফার্স্টে আইটারেশন ওয়ান কমপ্লিট করতে হবে। আইটারেশন ওয়ান যদি কমপ্লিট করতে চান তাহলে আপনাকে এই ফিচার ওয়ান, ইউজার স্টোরি ওয়ান, এই ফিচার ওয়ানের যা যা আছে সেগুলো কমপ্লিট করতে হবে। এবং এই আইটারেশন ওয়ান কমপ্লিট করতে হলে চারটা ফিচার আছে, তার মানে ফিচার ওয়ান, ফিচার টু, ফিচার থ্রি, ফিচার ফোর, এইটা যখন কমপ্লিট করবেন তখন আপনি আইটারেশন ওয়ান কমপ্লিট করবেন। এই আইটারেশন ব্যাকলগের মধ্যে কিন্তু আইটারেশন টু রিলেটেড যা আছে সবগুলোই থাকবে। আলটিমেটলি টাস্কে ব্রেকডাউন করে আস্তে আস্তে কাজ করতে হয়। সো এই রিলিজ, প্রোডাক্ট ব্যাকলগ, আইটারেশন ব্যাকলগ, এগুলো আপনার পরীক্ষার মধ্যে হয়তো আপনাদের এক্সাম্পল সহ, ডেফিনেশন সহ এক্সাম্পল আসতে পারে। আর প্র্যাকটিক্যালি যখন করতে যাবেন অ্যাজাইল এনভায়রনমেন্ট অথবা স্ক্রাম মাস্টার এনভায়রনমেন্টে, তখন হয়তো আপনারা জিনিসগুলো আরো একটু ক্লিয়ারলি বুঝবেন। সেখানে প্রোডাক্ট ব্যাকলগ, আইটারেশন ব্যাকলগ, ইউজার স্টোরিজ সম্পর্কে ডিটেল গাইডলাইন দেওয়া আছে। সো এটা একটু আপনারা দেখে নেবেন। আর যখন আপনি আমাদের যে পার্টটা ছিল, আমরা কিন্তু স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে যেটা করলাম, কালেক্ট রিকোয়ারমেন্ট করলাম, ডিফাইন স্কোপ করলাম, ডিফাইন স্কোপের পরে আমরা কি করলাম, আপনার এনভায়রনমেন্ট ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ভেঙে তারপর কি করলাম, যেহেতু ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আমি করে ফেলাম, এগুলো কিন্তু সবগুলো প্ল্যানিং ফেজে ছিল, প্ল্যানিং ফেজে করে ফেলাম। তারপরে এই স্কোপ ভ্যালিডেট এবং কন্ট্রোল যেটা, সেটা কিন্তু আমার যখন কাজ করতে যাব তখন কন্টিনিউয়াস মনিটরিং এবং কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। সো এই স্কোপ ভ্যালিডেশন এবং কন্ট্রোল যখন আমরা করব, দেখেন স্কোপ ভ্যালিডেশন এবং কন্ট্রোলের মধ্যে অনেকগুলো টুলস এন্ড টেকনিক্স আছে। কিরকম, যেমন ধরেন আপনি ডান, ডেফিনেশন অফ ডান, ডানটা যে বলবেন, কখন বলবেন যে আপনি কাজটা কমপ্লিট করে ফেলেছেন। তারপর হচ্ছে ডেফিনেশন অফ রেডি, কোন একটা কাজ আপনার রেডি আছে নেক্সট প্রসেসের জন্য, কখন বলবেন। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি, ভ্যালিডেট স্কোপটা মানে কি বোঝাচ্ছেন। তারপর হচ্ছে আইটারেশন রিভিউটা, মানে হচ্ছে আমরা যখন অনেকগুলো আইটারেশন কমপ্লিট করব তখন এই আইটারেশন কমপ্লিট করার পর একটু রিভিউ করি যে আইটারেশনের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হলো কিনা। ভ্যারিয়েন্স অ্যানালাইসিস, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস মানে হলো যখন আমরা আইটারেশনে এই যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যেটা আছে, এই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার সাথে আমার যে এক্সাক্ট রেজাল্টটা পেলাম সেই দুটার মধ্যে গ্যাপ কতটুকু আছে। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ধরে নেন, আমি যদি যেটা বলতেছিলাম যে আপনি চাচ্ছেন যে আপনার ফ্যাক্টরি থেকে পিএইচ বের হবে 7.0, বাট আপনি যখন ফিল্ডে টেস্ট করে দিলেন তখন দেখা গেল যে আপনি পাচ্ছেন 9.0। সো এই যে গ্যাপটা আছে, এইটাকে আমরা বলতেছি ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। সো এই যে
এই যে ভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা আছে, তখন আমরা আবার দেখতে পারি ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখতে পারি। ট্রেন্ড অ্যানালাইসিস কি? যেমন ধরেন আপনি হয়তো প্রথম 1 মাসে দেখলেন যে আপনার পিএইচ এর 7 থাকার কথা, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হয়তো আস্তে আস্তে 9 এর দিকে নামতেছে, অথবা মাসের মাঝামাঝি এসে দেখা গেল 6 নেমে গেছে। একটা ট্রেন্ড পান কিনা যে মাসের শেষের দিকে এসে আপওয়ার্ড হয়, মাসের প্রথম দিকে এসে একটু ডাউনওয়ার্ড থাকে, 7 এর নিচে নামে। আপনার রিকোয়ারমেন্ট হলো 7 এর নিচে রাখা, বাট দেখা গেল মাসের শেষের দিকে এসে 7 এর উপরে বেড়ে যাচ্ছে। যদি দেখেন যে এরকম কোনো ট্রেন্ড পাচ্ছেন, তাহলে জাস্ট ট্রেন্ডের এগেইনস্টে আপনাকে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। সো অন এ হোল, এই যে যখন আমরা স্কোপ ভ্যালিডেট করতে যাব, তখন কিন্তু এই ধরনের জিনিসগুলোকে আমাকে খুব আগে থেকে ক্লিয়ার করে নিতে হবে, যাতে করে ইন ফিউচারে আপনি আসলে কোনো একটা কাজকে কখন ক্লোজ বলতেছেন সেটা কমপ্লিটলি শেষ না হয়। অ্যাজ ইউজুয়াল আমরা যখন কোনো চেঞ্জ করতে যাব, চেঞ্জ করতে গেলেও সেম একইভাবেই একদম আমরা যেটা বললাম স্কোপ, রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স, ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স যেটা দেখলাম, আমরা যখন কোনো চেঞ্জ আনতে যাব তখন কিন্তু রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স ধরে ধরে আমাদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু আবার নতুন করে কাজ করতে হবে, যাতে করে কোনো চেঞ্জ যখন আমি আনবো, চেঞ্জের ইম্প্যাক্ট গুলো প্রত্যেকটা যাতে অ্যারেস্ট করা হয়। এবং কোনো একটা এরকম হয় না যে আমি ধরে নিচ্ছি যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, কাজ করতে যখন যাব, যেদিন কাজ করার প্ল্যান সেদিন গিয়ে দেখা গেল যে কাজটা আসলে রেডি হয় নাই কোনো একটা টুলস চেঞ্জের জন্য। সো দ্যাটস ওয়াই রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স ধরে ধরে আমরা কি করব, স্কোপ যদি চেঞ্জ করতে হয় সেই স্কোপ গুলো চেঞ্জ করে নিব। সো ওভারঅল স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে আমাদের টাস্ক ওভারঅল এটাই ছিল। সো স্কোপ ম্যানেজমেন্ট এর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আদারওয়াইজ স্কোপ ম্যানেজমেন্টটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, হয়তো আমরা 2-1টা কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারি যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে, আগামী শনিবার দিন আমাদের এই লেকচার 3 অথবা L3 যে আপনার লেকচারটা দিয়েছি, সেই L3-র উপরে আপনাদের একটা ক্লাস টেস্ট হবে সকাল 8:40-এ। 8:40 থেকে 40 মিনিটের একটা ক্লাস টেস্ট হবে আপনাদের। ক্লাস টেস্টের মার্ক থাকবে হলো 20 মার্কস। আমরা 2টা 10-10 মার্কসের 2টা কোশ্চেন থাকবে, 2টা কোশ্চেন আপনারা 40 মিনিটের মধ্যে অ্যান্সার করবেন। আমি আপনাদের গ্রুপে লিখে দিচ্ছি, আপনাদের ক্লাস টেস্টটা হবে লেকচার 3 বা L3-র উপরে। আর পরীক্ষাটা হবে 8:40 থেকে 9:20 পর্যন্ত। 8:40 থেকে 9:20 পর্যন্ত। কোশ্চেন হবে 2টা 10-10 20 মার্কসের মধ্যে, মোটামুটি মিডিয়াম টু শর্ট কোশ্চেন দিব। ডেফিনেশন এবং টাইপের কিছু এক্সাম্পল কোশ্চেন আপনাদেরকে দিব আর কি ইনশাল্লাহ। সো কার কোনো কোশ্চেন যদি না থাকে, আমরা আগামীকালকে 8:30 থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস নিব। সো আগামীকালকে 8:30 থেকে 10টা পর্যন্ত আপনারা প্রেজেন্ট থাকবেন। আর আগামী শনিবার দিন আপনাদের এক্সাম হবে, এক্সামের প্রিপারেশনটা নিয়ে রাখবেন। যদি কোনো কোশ্চেন না থাকে, প্রত্যেকে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে লগ আউট করতে পারেন। থ্যাংক ইউ।